যখন কনভিনিয়েন্ট তখন আমি জামাতের ভোট তো চাইতেই পারি, যেই মুহূর্তে এখনই আপনি আলোচনাটা শিফট করে স্বাধীনতা মুক্তিযুদ্ধ প্রশ্নে নিয়ে যান, উনি দেখবেন ওনাকে ইনস্ট্যান্টলি জামাতের থেকে নিজেকে ডিস্টেন্স করবেন। আমাকে একটি মাদার অর্গানাইজেশন আমাকে কন্ট্রোল করে কিনা পুতুল নাচের মতো ফিতা দিয়ে, যে আমি কমিটি দিয়ে দেবো, আমি যে ডিসিশন দিলাম সেই ডিসিশনটা তুমি ইমপ্লিমেন্ট করো, আমার কাজ সেটা না। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় লেজার ভিত্তিক সংগঠন হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আপনি ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন কর্মী পর্যন্ত জামাতের কোনো নেতার কোনো কর্মের এগেনস্টে কথা বলছে এমন উদাহরণ আপনি দেখাতে পারবেন না। পাল্টায় সময়, সেই সময়ের সঙ্গে পাল্টায় অনেক কিছু, পছন্দ অপছন্দ, এবং তার সাথেও আবার একেবারে গতি পায় ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ, এবং সেই দৃষ্টিকোণ কখনো এক কথায় বলা যায় যে পজিটিভ, কখনো নেগেটিভ হতে পারে, এবং রাজনীতির মাঠে কিন্তু আসলে এটাই বাস্তব। এবং সেই বাস্তবতা আবার আরেক সূত্রের উপরে নির্ভর করে, যে সূত্রটাকে বলা হয় রাজনীতির মাঠে শেষ বলে কিছু নেই, এবং শেষ এবং শুরু এই সূত্র দিয়ে আমরা আজকে শুরু করছি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান এবং দেখছেন নিউজ 24। আমি একটু পরিচয় করে দিতে চাই, আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, আমি একটু পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশ থেকে মিফতাহুল হোসেন আল মারুফ ইসলামী ছাত্র শিবির থেকে আছেন, এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আরও আছেন মোহাম্মদ আমানুল্লাহ আমান আছেন জাতীয়তাবাদী ছাত্র দল থেকে, এবং আমাদের সঙ্গে আরো একজন অতিথি যুক্ত হয়েছেন। আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই, তারপরে শুরু করতে চাই। মেঘমল্লার বসু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজকে আমাদের যে মূল আলোচনার বিষয়, সেই মূল আলোচনার বিষয়টা হচ্ছে তারুণ্যের চোখে আগামীর নির্বাচন, এবং সেই বিষয়ে আমরা কথা বলবো আমাদের অতিথিদের সঙ্গে। আমরা এটাকে দুই ভাগে ভাগ করেছি। প্রথম অর্ধে আমরা আসলে কথা বলবো হল সংসদ এবং ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়ে, এবং তারপরের অংশে আমরা জাতীয় নির্বাচন নিয়ে আমরা আলাপ করব। আমরা একটু শুরুতেই আমানুল্লাহ আমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটু বলবেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের এত জয় জয়কার, এর কারণ কি শুধুই তাদের গুপ্ত রাজনীতি, যেটা আমরা এতদিন যাবৎ বিভিন্ন মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষকরা বা অনেকেই এই কথা বলে এসেছেন, এটার আসলে যুক্তি কি? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, যারা সহ আলোচক আছেন। আসলে ডান বাম রেখে মাঝখান দিয়ে শুরু করলেন আপনি আমাকে দিয়ে। দেখুন, আসলে শুধুমাত্র গুপ্ত রাজনীতি করে এই ছাত্র সংসদ নির্বাচনে জয় পাওয়া যায় না, এটা একেবারেই স্পষ্ট। এটা আসলে কোনো ব্যাখ্যা হতে পারে না। অনেক ফাংশনাল বিষয় আছে, অনেক কৌশল আছে, সেগুলি তো তারা অবলম্বন করেছে। আর আমাদের যারা নিঃসন্দেহে ছাত্রদল একটি বড় ছাত্র সংগঠন, আমাদের মানে কর্মপরিকল্পনায় হয়তোবা ভুল ছিল, হয়তোবা না, স্পষ্টতই ভুল ছিল, না হলে তো আসলে এটা হওয়ার কথা না। সুতরাং জয় পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে গিয়ে আপনার নতুন করে বিতর্ক তৈরি করা, এগুলি আমি এই জায়গাটায় দিতে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে দেখুন, আপনার একটি ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীরা ভোট দিয়েছে, অথবা সেখানে যদি কৌশল অপকৌশল থাকে, আমাদেরকে ওই রাজনীতিটাই করতে হবে যাতে সামনে আমরা যেরকম আগে আমাদের 90-এ যেরকম সারা দেশে ছাত্রদলের একটি নিরঙ্কুশ অবস্থান ছিল, এর আগে বিভিন্ন ছাত্র সংসদে ছাত্র ইউনিয়ন সহ অপরাপর বাম ঘরানার ছাত্র সংগঠন তারাও ভিপিজিএস বা নির্বাচিত হয়েছে, সেটা তারা চেষ্টা করবে, আমরাও চেষ্টা করবো যে যাতে পজিটিভ রাজনীতি করে শিক্ষার্থীদের কাছ থেকে সেই রায়টি আবার পাওয়া যায়। এখন শুধু ওই যেটি হয়ে গিয়েছে সেটি নিয়ে যদি আমরা পড়ে থাকি যে তাহলে আমার মনে হয় যার সময় নষ্ট হবে। এই কারণে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এনাফ ইজ এনাফ। আমি মনে করি যে না, সামনে আগানো জরুরি, এবং সামনে সেই মানে শিক্ষার্থীরা যেই ক্যাম্পাস প্রত্যাশা করে, যারা নির্বাচিত হয়েছেন তারা যাতে সেইভাবে শিক্ষার্থীদের সার্ভ করতে পারে, তারা যাতে মানে সেই আগের ছাত্রলীগের কাঠামোর মধ্যে যাতে না চলে যায়, যে দেখা গেছে নির্বাচিত হলো আবার ওনারা তো অনেক মানে একটা অন্যতম বড় বয়ান ছিল যে লেজুর ভিত্তি করে না, কিন্তু আমরা সেই 5 তারিখের পর কি বলে ছাত্র সংসদের পরে সেই লেজুর ভিত্তির একেবারে যথার্থ উদাহরণ দেখেছি, যে সারা দেশে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে তারপরে খ্যাপ মারার মতো আর কি। তো এগুলি শিক্ষার্থীরা প্রত্যাশা করেন। আমি মনে করি যে না, তারা যদি এই জায়গাটি ধরে রাখতে না পারে, নিঃসন্দেহে সামনে শিক্ষার্থীরা আবার আলাদা করে ভাববে। এখানে কেউ কাউকে কিনে ফেলে নেয়, কেউ কারো মেধা কেউ কেনার যোগ্যতা রাখে না, সুতরাং সামনে আগানোটা জরুরি। ধন্যবাদ। আর একটু মেঘমল্লার বসে আপনার কাছে আসতে চাই। শিবিরের এ টিম, বি টিম, সি টিম, এরকম অনেকগুলো কথা আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র এবং হল সংসদ নির্বাচনগুলো হয়েছে সেসব জায়গায় আমরা শুনেছি।
শুধু এটাও কি আসলে তাদের জয়ের কারণ কিনা? আমি যদিও আপনাদের দুজনের কাছ থেকে নেগেটিভ বিষয়টা একটু জানতে চাই। এ টিম বি টিম বলতে এটা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শুনেছি যে বেশ কিছু প্যানেল করা হয়েছে, সেগুলো শিবিরের এ টিম বা তার বি টিম, এরকম শোনা গিয়েছে। দেখেন আসলে ওনাদের রাজনৈতিক কৌশল, ওনারা কোথায় কৌশল ব্যবহার করবেন, কোথায় অপকৌশল ব্যবহার করবেন, সেগুলো ওনারা করতে পারেন। এটা নিয়ে আসলে আমরা যখন জাতীয় গণমাধ্যমে কথা বলতে আসি, আমাদের আসলে মানে আমি যদি আসলে ভাইয়ের প্রশ্নটা থেকে একটু অ্যাড করি যে হচ্ছে যে আসলে মানে পরাজয়ের কারণ কি, এখানে আসলে ডিসকোর্সের একটা বড় অন্য ক্রাইসিস তৈরি হয়েছে। যে আমরা ধরেন আপনি 2টা প্রশ্ন করে ফেলেছেন, 2টা প্রশ্নই শিবির নিয়ে। সো আমি ভালো বলি খারাপ বলি, আমার শিবিরকে নিয়ে কথা বলতে হবে, এবং ঘুরে ফিরে ডিসকোর্সের প্রসঙ্গ শিবির। সো প্রচুর মানুষ ওইটাতে অ্যালাইন করতেছে, প্রচুর মানে আলোচনার টপিক ঘুরে ফিরে বা ডিসকোর্সের জায়গাটা ঘুরে ফিরে ওইখানে আসতেছে। এখন বি টিম সি টিমের কথা নানানভাবে তারা নানান লোকজনকে নানান ফর্মে ইউজ করে, বা নানানভাবে তাদের প্যানেলে না থেকেও কিভাবে করে যেন তাদের সমান ভোটই তারা বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে পায়। ওই পার্টিকুলার প্যানেল, ওই পার্টিকুলার পোস্টে ছাত্র শিবিরের লোকটা দেখা যাচ্ছে যে 1000 ভোট পাইছে। ধরা যাক ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে ওনাদের সবাই অনেক ভোট পাইছে, 9-10 হাজার করে ভোট পাইছেন, ভোট পায় জিতছেন। কিন্তু ওনাদের 2জন ক্যান্ডিডেট আছেন যারা হচ্ছে 1,500-2,000 ভোট পাইছেন। ওইখানে তাদেরই অ্যালাইন্ড আরো 2টা ক্যান্ডিডেট, তারা আবার 9-10 হাজার ভোট পাইছেন। এখন এই অ্যাকিউজেশন যদি আমি এটা প্রমাণ করতেও পারি এখানে বসে, যে তাদের ভোটারদেরকেই তারা বলে দিচ্ছে যে ওই 2টা প্যানেলে ওই 2টা প্রার্থীর ক্ষেত্রে এদেরকে ভোট না দিয়ে এদেরকে ভোট দাও, তাতে আসলে কি লাভ হবে? তাতে কি যেই ছেলেটা শিবির ভোট দেয় সে আর দিবে না? মানে অপকৌশলের এখানে যে অপকৌশল যেখানে ব্যবহার করা হয়েছে বা বিভিন্ন রকম অনৈতিক কাজকর্ম করা হয়েছে এবং নানান ফর্মে ইনস্টিটিউশনাল রিগিং হয়েছে, ইনস্টিটিউশনাল ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটা আমি মৃত্যুর আগ পর্যন্ত বলবো। কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা আসলে সামনের দিনের ডিসকোর্সটা করতে চাই। কারণ ছাত্র সংসদ নির্বাচন একটা হয়েছে, মিফতা এখানে আছেন ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি, ওনাদের 12 মাসের পরে 12 মাস একদিনের দিন কিন্তু ওনাদের পক্ষে আসলে এখানে নির্বাচন না দিয়ে থাকাটা কঠিন হবে। সো আমরা অলরেডি ওই পলিটিক্সটা শুরু করতে চাই। ছাত্র সংসদ নির্বাচন হয়েছেন, তারা জিতছেন, ভেরি গুড, কংগ্রাচুলেশনস, তারা ফাংশন করুক। কিন্তু 12 মাস একদিনের মাথায় আবার একটা ছাত্র সংসদ নির্বাচন হওয়া লাগবে প্রত্যেকটা জায়গায়। এই মানে সামনের দিনে রাজনীতিটা কিভাবে দাঁড় করানো যায় আলোচনাটা সেখানে হওয়া দরকার। প্লাস এটাও আপনারা দেখতেছেন যে ওনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও জিতছেন, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ওনাদের উইনিং মার্জিনগুলো যদি দেখেন, উইনিং মার্জিন টাইট হয়ে আসতেছে। এবং আরো 2-4 মাস যাক, লেজুর ভিত্তির রাজনীতির বিরোধিতা করে, কারা বিশাল বা ক্যাম্পাসগুলোতে মব সৃষ্টি করে লেজুর ভিত্তিকতার এত বিরোধী কথাবার্তা বলে তারপর দাড়িপাল্লার জন্য সারা দেশে ভোট চেয়ে বেড়াচ্ছেন, তাদেরকে মানুষ দেখতেছে, তারা এক্সপোজড হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা এক্সপোজড হবে। আমাদের যারা অপরাপর ছাত্র সংগঠন আছে তাদের কাজ হচ্ছে নিজেদের পলিটিক্সটা স্টুডেন্টদের সামনে রাখা। আমরা দীর্ঘদিন একটা অ্যাপলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে ছিলাম, সেখান থেকে অ্যাপলিটিক্সের সুবিধা নিয়েও কিছু ছাত্র সংগঠন রাজনীতি করছে। এই জায়গায় দাঁড়ায় আমাদের কাজ হচ্ছে আমাদের বিকল্প প্রস্তাবগুলি কি সেগুলি দিতে থাকা এবং জনগণের উপর ভরসা রাখা। জনগণ সাময়িকভাবে ভুল করে, কিন্তু জনগণ দীর্ঘ সময়ের জন্য কখনো ভুলে স্টিক থাকে না, জনগণ নিজের ভুল সংশোধন করে ফেলে। ধন্যবাদ। মিফতাহুল, আপনার কাছে আসি। আমরা অনেক ধরনের অভিযোগ শুনেছি, এর আগেও আপনাকে আমরা এর আগেও কোনো এক এপিসোডে আপনি এগুলো ডিফেন্ডও করেছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই যে দেশের প্রায় সবগুলো বড় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জয় পেয়েছে শিবির এবং অধিকাংশ প্রার্থী আপনাদের জয় পেয়েছে। কি এমন আপনারা করেছেন? আমি মোটা দাগে এই বিষয়গুলো আসলে আনতে চাই যে সেখানে গুপ্ত রাজনীতি, এ টিম বি টিম সহ আরো নানাবিধ কৌশল অপকৌশলের কথা বলা হয়েছে, সেই জায়গায় আপনার কি বলার আছে? জি, ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক বৃন্দ যারা শুনছেন, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আপনি যে আলোচনাগুলো করেছেন এগুলো ছাত্র সমাজের কাছে স্পষ্ট, নতুন করে জাতীয় মিডিয়ায় বসে এগুলাকে আবার নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। জাস্ট আমান ভাই আর মেঘদার 2-1টা কথার ব্যাখ্যা দিতে হবে। একটা হচ্ছে আমরা ছাত্র শিবির করি, আমি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সম্পাদক, এটা আমার পলিটিক্যাল এজেন্সি। তো ডাকসুতে আমি যখন ইলেকশন করেছি তখন আমি আমার পলিটিক্যাল এজেন্সি নিয়ে ইলেকশন করেছি। আমার সাথে আইডিওলজিক্যাল অ্যালাইনমেন্টে জামাত ইসলামীর আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সাংগঠনিকভাবে আমি ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে ফাংশন করতে পারি, এইটা বাকি ছাত্র সংগঠনগুলো করতে পারে না, এটা আমার স্ট্রেংথের জায়গা, আমার ডিসিশন আমি নিতে পারি। তো আমার জায়গা থেকে যখন আমি দাঁড়িপাল্লার ভোট চাই বা আমার যে কোনো জায়গায় ভোট চাই, এটা আমার ব্যক্তিগত পলিটিক্যাল এজেন্সি। এখন আমার যে কমিটমেন্ট ছিল শিক্ষার্থীদের প্রতি, সেটা হচ্ছে আমি ক্যাম্পাসকে পলিটিসাইজ করবো না। তাহলে লেজুর ভিত্তিকতা কি ভাই শেষ করি, সরি আমি জাস্ট একটু মানে আমি এটাকে আপনাকে ডিফাইন করে দেবো যে হচ্ছে যে আমার জায়গা থেকে আমি আমার ক্যাম্পাসে কয়দিন দাঁড়িপাল্লার ভোট চাইছি, কয়টা দাঁড়িপাল্লার মিছিল করছি, তারেক রহমান বীরের বিষয়ে আসবে ফিরে বাংলাদেশে, এইটা কয়দিন মিছিল করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছেলেকে আমি পলিটিক্যালি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটাকে আমি ডাকসুর প্রভাবে নিয়ে এসে দাঁড়িপাল্লার ক্যাম্পেইন করছি, এরকম কোনো
কেউ বলতে পারবে না। তো আমি আমার পলিটিক্যাল এজেন্সিতে, আমি তো সারা দেশের, তো আমি যখন ইলেক্টেড প্রতিনিধি, আমি তো ছাত্র প্রতিনিধি, তো আমি যে কোনো জায়গায় গিয়ে আমার পলিটিক্যাল অ্যাক্টিভিজম করার মতো স্বাধীনতা আমার থাকতে হবে এবং আছে। তো আপনারা বিএনপির প্রোগ্রাম আমাদের ডাকেন, আমাদের সেখানে গিয়েও আমরা দাঁড়িপাল্লার প্রোগ্রামে যে ভোটগুলো চাই সেগুলো আপনাদের প্রোগ্রামে গিয়ে বললেও কোনো সমস্যা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে ভাই ইনস্টিটিউশনাল রিগিংয়ের কথা বলেন, এগুলো ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন বা দেশের মিডিয়া তারা তো উপস্থিত ছিল, তারা এগুলো ভালো ব্যাখ্যা দিবে, আমাদের নতুন করে এগুলো ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। নির্বাচনে শিক্ষার্থীরা আমাদেরকে বেছে নেওয়ার কারণ আমার কাছে যেটা মনে হয়, এখানে ভিন্নতা অনেকেরই থাকতে পারে, সেটা হচ্ছে যে আমাদের যে পলিটিক্যাল ইন্টেনশন এবং আমাদের যে পলিটিক্যাল কালচার, যে স্টুডেন্ট ওয়েলফেয়ারমূলক যে কাজ এবং শিক্ষার্থীদের কল্যাণে যত বেশি কাজ করা যায় সেটা শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করেছেন। এবং আমাদের পলিটিক্যাল ইন্টেনশনে গ্রুপিং, পাওয়ার প্র্যাকটিস এগুলো যেহেতু নাই, তো আমরা সেখানে বেটার চয়েসে ছিলাম। এবং শুধু যে ছাত্র শিবির নির্বাচিত হয়েছে ব্যাপারটা ওইটা না, ছাত্রদলের থেকেও তো চাকসুতে মনে হয় এজিএস ছাত্রদলের। তার মানে কি, মানে অবশ্যই শিক্ষার্থীরা তাদের কাছে যাদেরকে যোগ্য মনে হয়েছে, সারা দেশের সবগুলো প্যানেলে সবাই তো ছাত্র শিবির জয়লাভ করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে 28টি পদের মধ্যে তো 23টা ছাত্র শিবির প্যানেল থেকে জিতেছে, বাকি 5টা তো অন্যরা জিতেছে। তো শিক্ষার্থীরা যাদেরকে যোগ্য মনে করেছে, যাদেরকে মনে করেছে যে তারা ডেলিভারি করতে পারবে তারা। এখন লেজুর ভিত্তির যদি প্রশ্নে আসি, তাহলে আমার কাছে মনে হয় যে লেজুর ভিত্তিটা খুবই ডিফাইন, যে আমার সংগঠনের ডিসিশন নেওয়ার মতো ক্যাপাসিটি আমার আছে কিনা, আমাকে একটি মাদার অর্গানাইজেশন আমাকে কন্ট্রোল করে কিনা, পুতুল নাচের মতো ফিতা দিয়ে, যে আমি কমিটি দিয়ে দেবো, আমি যে ডিসিশন দিলাম সেই ডিসিশনটা তুমি ইমপ্লিমেন্ট করো। আমার কাজ সেটা না। আমার ডিসিশন নেওয়ার মতো ইন্ডিপেন্ডেন্স আছে, তার মানে তো আমি লেজুর ভিত্তির পর্যায়ে করি না। আমার আইডিওলজিক্যাল এলিমেন্ট থাকতেই পারে, এটা নিয়ে তো কোনো ডিবেটের কিছু নাই। জি ধন্যবাদ। আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম। এটার মূল বিষয় হচ্ছে যে আমরা এই প্রশ্নে যেতে চাই যে এই নির্বাচনের প্রভাব কি আসলে আমাদের সামনে যে জাতীয় নির্বাচন আছে সেই নির্বাচনে পড়বে কিনা। কারণ এখানে একটা বড় বিষয় হচ্ছে যে একটা অনেক বড় একটি অংশের তরুণ সমাজ, তারা বিভিন্ন ছাত্র প্রতিনিধি, তাদের পছন্দের ছাত্র প্রতিনিধি তাদেরকে নির্বাচন করেছে তাদের স্ব স্ব বিশ্ববিদ্যালয়গুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। সেক্ষেত্রে সেটার কি কোনো প্রভাব আদৌ আমাদের সামনের যে নির্বাচন আসছে সেখানে পড়বে কিনা? কারণ এরা সবাই কিন্তু তরুণ ভোটার। মেঘবলার, আপনার কাছ থেকে শুরু করব। আমি একটু ওনাকে রেসপন্ড করে তারপর কথা উত্তর দিচ্ছি। সেটি হচ্ছে, প্রথম কথা হচ্ছে লেজুর বৃত্তি বিষয় এই ধরনের ধোঁয়াশা সৃষ্টি করে কোনো লাভ নেই। আমি ক্যাম্পাসের ভিতরে প্রোগ্রাম করলে সেটা লেজুর বৃত্তি না, কিন্তু আমি যখন নির্বাচনী ক্যাম্পেইনে যাই করবো তখন সেটা লেজুর বৃত্তি, মানে তখন ওটা লেজুর বৃত্তি, মানে সরি উল্টা বললাম, যে ক্যাম্পাসের ভিতরে করলে ওটা লেজুর বৃত্তি, কিন্তু বাইরে করলে আর লেজুর বৃত্তি না। এটা কোনো যুক্তি হতে পারে না। আপনার আসলে সাংগঠনিকভাবে স্বতন্ত্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কি নাই সেটা আপনি এবং আপনার ইন্টারনাল ফোরাম বুঝেন, এটা তো আমি বুঝি না। আমি বাইরে থেকে দেখে যখন দেখি যে ডাকসু একটা নির্বাচিত বডি, সেই নির্বাচিত বডি মির্জা ফখরুল ইসলাম বা হচ্ছে আপনার ফজলুল সাহেব, তারা কোনো রকম কোনো একটা বক্তব্য দিলে ডাকসুর প্যাড থেকে ইতিমধ্যে একটা বিশাল প্রেস রিলিজ বের হয়ে যায়। এবং আমরা যখন দেখি আমির হামজা ক্রমাগত বাজে বক্তব্য দিতেছেন, যখন আমরা দেখি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নানান ফর্মে জামাতের নানান রকম নেতারা কোয়েশ্চেন করতেছেন, তখন আমরা ডাকসুর কাছ থেকে কোনো ধরনের বিবৃতি তো দূরের কথা, কোনো ধরনের ন্যূনতম বক্তব্য পাই না। এটা আমাদের কাছে খুব ক্লিয়ারলি মনে হয় যে এখানে একটা পলিটিক্যাল এজেন্ডার জায়গা আছে। আর যারা দর্শকরা দেখতেছেন, আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আমার সাথে এস এম ফরহাদ সাহেবের এর আগের অনেক টকশো আছে, সেই টকশোগুলোতে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন যে যখন জামাত বিষয় ওনাকে প্রশ্ন করা হচ্ছে এবং কোণঠাসা করা হচ্ছে, উনি একাধিকবার বলতেছেন যে আমি তো জামাত ইসলামের কর্মী না, আমি জামাত ইসলামের জিনিসটার উত্তর দিব না, বা জামাত ইসলামের সাথে অনেক প্রশ্নে আমারও দ্বিমত থাকে, আমারও বিরোধিতা আছে। কাজে এই যখন কনভিনিয়েন্ট তখন আমি জামাতের ভোট তো চাইতেই পারি। যেই মুহূর্তে এখনই আপনি আলোচনাটা শিফট করে স্বাধীনতা মুক্তিযুদ্ধ প্রশ্নে নিয়ে যান, উনি দেখবেন ওনাকে ইনস্ট্যান্টলি জামাতের থেকে নিজেকে ডিস্টেন্স করবেন। আমি এটাই বলতেছি, এই যে হিপোক্রেসি এবং মানে বিভিন্ন রকম স্ববিরোধিতা, এই স্ববিরোধিতাগুলো এক দফা পার পেয়ে গেছে। আমাদের কাজ হচ্ছে এই স্ববিরোধিতাগুলো পয়েন্ট আউট করতে থাকা, ছাত্ররা ইভেন্চুয়ালি এটা বুঝতে পারবে। ছাত্র সংসদ নির্বাচনগুলি যেটি করে সেটি হচ্ছে, ছাত্র সংসদ নির্বাচনগুলি এক ধরনের একটা কি বলবো, একটা আপনার প্রভাব তৈরি করে ইন দ্য সেন্স যে কে জিততে পারে, কার জেতার সম্ভাবনা আছে, সেটার একটা নির্দেশক হিসেবে এটা অনেক ক্ষেত্রে ফাংশন করে। তবে ছাত্র সংসদ নির্বাচনগুলো অত্যন্ত ছোট পপুলেশনের মধ্যে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় কনস্টিটিউয়েন্সি, সেটাও 40,000-এর। যখন আমরা 18 কোটি মানুষের একটা জনগোষ্ঠীর মধ্যে সেখানে এত কোটি কোটি ভোটার, এত ডাইভার্স ভোটার, আমার কাছে মনে হয় না যেটা সেটা ছাত্র সংসদ নির্বাচনের একদম অনুকূল হবে। এবং সাথে আরেকটা ম্যাথামেটিক্যাল হিসাব আছে যে ছাত্র শিবির আপনি যদি দেখেন যে জায়গায় জয়ী হয়েছে, তাদের বিজয়ী ক্যান্ডিডেটরা কাস্ট ভোটের হয়তো 30% মতো পাইছে। সো এই 30% ভোট, যেহেতু ছাত্র সংসদ নির্বাচনগুলো অনেক মাল্টিপোলার, যে সেখানে নানান মানুষ ভোট পাচ্ছে,
সো 30%-এর চাঙ্ক ভোট দিয়ে তারা হয়তো জিতে আসতে পারছে, কিন্তু জাতীয় নির্বাচনে আসলে কোনো কনস্টিটিউয়েন্সি 30% পাইলে মোস্ট লাইকলি তারা জিতবে না। সো সেটাও একটা ডাইনামিক। তবে আমার কাছে মনে হয় এই মুহূর্তে দাঁড়ায়, যেহেতু আমরা এখানে কথাবার্তাগুলি বলতেছি, সংগঠনগুলির পার্সপেক্টিভে আলোচনা না করে আমার মনে হয় আমাদের সামনের ইস্যুগুলা কি, বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের জনমানুষের জন্য আসলে গুরুত্বপূর্ণ ইস্যুগুলা সামনে কি, তাই নিয়ে একটু বেশি আলোচনা হওয়া দরকার। কারণ এভাবে আসলে আমরা কারো মনোভাব আমরা এই বিষয়ে আসবো এবং আপনাদের কাছেও এই বিষয়গুলো নিয়ে আসবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকি আলোচনা, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আর একবার, দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান। আমরা আলোচনায় ছিলাম, আজকে আমাদের আলোচনার বিষয় তারুণ্যের চোখে আগামী নির্বাচন। আমি একটু আপনার কাছে আসতে চাই, একটু বলবেন যে তরুণরা কেন বিএনপিকে ভোট দিবে সামনের নির্বাচনে? দেখুন, তার আগে আমার ছোট ভাইয়ের যে লেজুর ভিত্তি নিয়ে আমার এক লাইন বলতেই হবে। দেখুন, লেজুর ভিত্তি এটা এই সংজ্ঞা তো অনেক রকম ওনারা দিয়ে থাকেন, এক এক সময় এক ন্যারেটিভ, ক্যাম্পাসের মধ্যে এক ন্যারেটিভ, বাইরে আর এক ন্যারেটিভ। কিন্তু এই যে জামায়াত ইসলামের জন্য ভোট চেয়ে যে সারা দেশে সাদিক কায়েমরা ঘুরলো, এটা মেঘমল্লারও বললো, এটা লেজুর ভিত্তির কোন উদাহরণ আমি জানি না। এছাড়া আপনি একেবারে, আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় লেজুর ভিত্তিক সংগঠন হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আপনি ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন কর্মী পর্যন্ত জামাতের কোনো নেতার কোনো কর্মের এগেনস্টে কথা বলছে এমন উদাহরণ আপনি দেখাতে পারবেন না। আপনি এই যে বাম সংগঠনরা মিছিল করলো এটা মাজারের মুক্তির প্রতিবাদে, সেখানে হামলা থেকে শুরু করে আপনি এখনো যদি মনে করেন যে জামাতের আমিরের নিয়ে আপনি কিছু বলেন না কেন, দেখবেন যে কি শুরু হয়ে গেছে। লেজুর ভিত্তি আসলে কোনটাকে বলে জানি না। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি, আমাদের নেতা বাইরে আছে, আমরা এই আধিপত্যবিদের বিরুদ্ধে এই স্লোগান দিতে পারবো না। কিন্তু ওই বয়ানটি তো ওনারা দিয়েছেন এই নির্বাচনে, যে একেবারে সুফিবাদের জন্য কারা লেজুর ভিত্তি করে না। কিন্তু আপনাদের কাছ থেকে এটা আসতেছে কেন? এখন তো আমার মনে হয় যে ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি, আপনি গত কয়েক মাসে দেখেন যে কয়টা মূল দলের প্রোগ্রামে গিয়েছে, এর চেয়ে বেশি আপনারা গিয়েছেন। শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি গিয়েছে, ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা গিয়েছে। সুতরাং আপনারা লেজুর ভিত্তি করেন এবং প্রপারলি করেন, সেটা স্বীকার করেন। পরের কথা হচ্ছে যে জাতীয় নির্বাচন, আপনি যেটা প্রথম শুরু করলেন যে এই প্রভাবটি জাতীয় নির্বাচনে পড়বে কিনা, এইটি আমি রাজনৈতিক কোনো স্ট্যান্ডে বলতেছি না, এর কোনো সুযোগই নেই। কারণ বাংলাদেশের যে আপনার খেটে খাওয়া মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা তাদের চাহিদা অনুযায়ী ডিসাইড করবে কাকে তারা জাতীয় নির্বাচনে ভোট দেবে। এই নির্বাচনে যদি সেটাই হতো, তাহলে ডাকসুতে যে ওনাদের এক প্রকার নিরঙ্কুশ ছিল, সেইটা যোগসুতে গিয়ে কেন একদম হাড্ডাহাড্ডির লড়াই হলো? এই ডাকসুকে কেন যোগসুত ফলো করলো না? তার মানে এই এক নির্বাচন আর এক নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করে না। এবং আপনি ইতিহাসে বারবার দেখবেন যে আপনার ছাত্র ইউনিয়ন ফেডারেশন, মৈত্রী, এরাও কিন্তু অনেক ছাত্র সংসদে বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছে। তাদের মূল দল কিন্তু পরবর্তীতে সরকারে বা নির্বাচনে কোনো ধরনের কোনো প্রভাব ফেলতে পারে না, সেটা একটা আলাদা ফ্যাক্টর। সুতরাং আমি মনে করি, আর বিএনপিকে কেন ভোট দিবে আপনার এই যে আসন্ন এই প্রশ্নে পরে আসছি, আমরা এই প্রশ্ন আপনার কাছে আসবো। মিফতাহুল, একটু বলবেন যে এই নির্বাচনের প্রভাব সারা দেশের যে জাতীয় নির্বাচন সেখানে পড়বে কিনা? অবশ্যই পড়বে। এটা তো হচ্ছে একটা লিটমাস টেস্টের মতো, যে বাংলাদেশের 4 কোটি যারা নতুন ভোটার, যারা স্টুডেন্ট, এবং বাংলাদেশের যে ক্যাম্পাসগুলো আছে প্রত্যেকটাই বাংলাদেশের সকল এলাকার মানুষের একটা নেক্সাস ঘটে ক্যাম্পাসগুলোতে। ঢাকা ইউনিভার্সিটি সারা দেশের প্রত্যেকটা এলাকার লোকজন আছে, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের তারুণ্যরা বাংলাদেশের তারুণ্যরাই বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতিনিধিত্ব করে। তো সেই জায়গা থেকে তারুণ্যরা চাইতে পারে যে তারাই যারা বাংলাদেশকে একটা নতুন পলিসির দিকে নিয়ে যাবে, যারা বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশন যেগুলো করাপ্ট হয়ে গেছিল, সেই জায়গা থেকে কিছু রেডিক্যাল চেঞ্জের দরকার। সেই রেডিক্যাল চেঞ্জ কারা নিয়ে আসতে পারবে, কাদের পলিটিক্যাল ইন্টেনশন অনেক বেশি পলিসি ড্রিভেন, বা এই ধরনের জায়গাগুলো থেকে দেখলে এটা নির্বাচনে এর প্রভাবটা পড়তে বাধ্য। বাংলাদেশের বর্তমানে সোশ্যাল মিডিয়া, ওপেন ইনফরমেশন এবং ফ্যাক্ট চেকিং এর দুনিয়া, প্রত্যেকেই জানে যে কি হচ্ছে বাংলাদেশের কোন থানায়, কোন উপজেলায়, কোন ওয়ার্ডে। বিএনপি একবার একযোগে 4টি সিটি কর্পোরেশন নির্বাচনে জয় পেয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে কেন পড়লো না? কাছাকাছি আমি কাছাকাছি উদাহরণ দিলাম আপনাকে। প্রভাব পড়তেই দেয় নাই। 13 সালে তখন তো আমরা মানে আমরা তো ওই নির্বাচন পুরো ফলো করছি। এরপরে তো ন্যাশনাল ইলেকশন হয়েছে, সেটা হচ্ছে বিনা ভোটের ইলেকশন, 14 ইলেকশন। তারপরে তো হয়েছে রাতের ভোটের ইলেকশন, এরপরে তো ডামি ইলেকশন। মানে ইলেকশন হইলে আওয়ামী লীগ হারতেছে, এই বেসিস থেকেই তো ইলেকশন দিচ্ছে না। তো এখন আমরা এটা দেখতে পাচ্ছি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যে বিবৃতি, সেটা থেকে মনে হচ্ছে যে ছাত্রদল ইলেকশনে হারবে, এই জন্য তারা ছাত্র সংসদ ইলেকশন চাচ্ছে না। তো এই যে ধরনের ন্যারেটিভ, আমরা তো ডেমোক্রেটিক প্রসেস, আর কারো কোনো আসন পাওয়ার কথা না। বাংলাদেশে আপনি যে কোনো আসনে বলেন না কেন, আপনি সোশ্যাল মিডিয়ার পরিসংখ্যান দেখেন, জামাতের বাইরে
ধারে কাছেও কেউ নেই সোশ্যাল মিডিয়ার হিসাবে আসলে জামাত থেকে আসল হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু মেঘমালার আপনার কাছে আসি, একটু বলবেন যে আমরা বিভিন্ন পরিসংখ্যান দেখেছি বিভিন্ন জায়গায়, এত শতাংশ মানুষ জামাত ইসলামকে ভোট দিতে চায়, এত শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, এত শতাংশ মানুষ এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো সিদ্ধান্তে যায়নি। এই যে নির্বাচনের আগে আমরা বেশ কয়েকটা বা বিভিন্ন কোনো কোনো বিষয় পলিটিক্যাল আছে, আবার নন পলিটিক্যাল প্রতিষ্ঠানগুলো এই ধরনের জরিপ করেছে, এই ধরনের জরিপ কি আদৌ নির্বাচনের প্রভাব ফেলে? আপনি কি মনে করেন? জরিপ তো এক ধরনের প্রভাব ফেলে, এবং বাংলাদেশের মতো দেশগুলোর পরিপ্রেক্ষিতে জরিপ জিনিসটা আসলে কতখানি হেলদি বা জরিপ জিনিসটা আসলে আমাদের এখানে গণতন্ত্রের জন্য কতখানি হেল্পফুল, এটা নিয়েও একটা আলোচনা হওয়া দরকার। আমি যদি ছোট্ট করে একটা অন্য রেলেভেন্ট এক্সাম্পল দিই, ধরেন নিকোলাস মাদুরোকে যে কিডন্যাপ করে নিয়ে গেছে, সেই কিডন্যাপিং এর ক্ষেত্রে একটা বড় উদাহরণ বা একটা বড় যৌক্তিকতা হিসেবে তারা দাঁড় করাচ্ছে যে নিকোলাস মাদুরো গত ইলেকশন চুরি করেছে। কিভাবে তারা নিশ্চিত হয়েছে চুরি করেছে? কারণ ওপিনিয়ন পোল যা বলছিল তার সাথে ইলেকশনের রেজাল্ট মিলে নাই। এখন কালকে যদি এরকম হয় যে ওপিনিয়ন পোলের সাথে মিলতেছে না, এরকম রেজাল্ট ইলেকশনে হলো, তখন যাদের পক্ষে ওপিনিয়ন পোল যায় নাই তারা তো এটাকে ধরে বলবে যে রিগিং হয়েছে, ওপিনিয়ন পোল তো বলতেছিল এত শতাংশ আমি পাবো। কাজেই ওপিনিয়ন পোলের এখানে যেই স্যাম্পলিং সাইজ বলেন, এখানে যেই মানে গবেষণার মেথড বলেন, এই জিনিসপত্রগুলো নিয়ে একে তো আমাদের ধারণা নাই। সো আমরা জানি না যে এখানে মার্জিন ফর এরর কত, আমরা জানি না যে ইনস্টিটিউশন করাচ্ছে সেই ইনস্টিটিউশনের ফান্ডারকে। সো এইগুলো আসলে সবই এক ধরনের মানে কি বলবো কনসেন্ট ম্যানুফ্যাকচারিং এর কাজ করে আর কি, যে অমুককে ভোট দিয়ে লাভ নাই কারণ অমুক তো জিতবে না, বা তমুককে ভোট দেওয়া যাইতে পারে তমুক তো জিতে চলে আসবে। আসলে কে জিততে পারে রাজনীতিটাকে এইরকম হর্স রেসের জায়গা থেকে না দেখে আমাদের মনে হয় যে কে জিতলে আসলে আমরা দেখেন কতক্ষণ পর্যন্ত চলে আসছি, আমরা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের পলিসির জন্য কোনটা ভালো এই ডিসকাশনে ঢুকতেই পারি নাই। আলোচনাটা হওয়া দরকার তরুণ ভোটারদেরকে নিয়ে। আপনি কথা বললেন তরুণ ভোটারদের প্রাইমারি ক্রাইসিস কি? এই যে 2 দিন পর পর নানান বিষয় নিয়ে নানান রকম মব হয়, এইগুলা তো তরুণ ভোটারদের প্রাইমারি ক্রাইসিসের জায়গা না। বাংলাদেশে আপনি বারবার করে বলতেছেন বাংলাদেশে কর্মসংস্থানের একটা হিউজ ক্রাইসিস আছে। আপনি কোন রাজনৈতিক দলকে এটার কোনো রোবাস্ট সলিউশন দিতে দেখবেন না, সবাই নিজেদের মতো করে সলিউশন দিচ্ছেন, যতটুকু কনভিনিয়েন্ট অতটুকু পর্যন্ত। কিন্তু আমার এখানে যেই পরিমাণ ইনভেস্টমেন্ট, বাইরের ইনভেস্টমেন্ট এনে আমি আদৌ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে এখানে চাকরির ব্যবস্থা করতে পারবো, নাকি আমার এখানে র্যাডিক্যাল একটা রিফরমেশন দরকার? আমার এখানে কত মানুষ করযোগ্য? আমার এখানে একটা হিউজ পরিমাণ জনগোষ্ঠী আছে যারা কোনো রকম করের আওতার মধ্যে নেই। সেই মানুষগুলি করের আওতার মধ্যে না আনলে আমি আসলে ন্যাশনাল রিসোর্স কিভাবে তৈরি করবো যাই দিয়ে আমি আমার বিভিন্ন রকম খাতে ইনভেস্ট করতে পারি? আমরা বারবার করে বলতেছি যে আমরা শেখ হাসিনা রেজিমকে তাড়ানোর মধ্য দিয়ে স্বৈরাচারের মানে একটা এপিসোড শেষ করে দিয়েছি, একটা আলোচনা শেষ হয়ে গেছে, কিন্তু আমরা চোখের সামনে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত আমরা যখন কথা বলতেছি তখন পর্যন্ত তো মানে শিশুদের হাতে এখন পর্যন্ত মানে পাঠ্যপুস্তক যেটা বোর্ডের পাঠ্য বই এটা যায় নাই, এবং ফেব্রুয়ারি পর্যন্ত ইলেকশনের আগ পর্যন্ত যাবে কিনা কেউ জানে না। আমরা কয়েকদিন আগ পর্যন্ত দেখতে পাচ্ছি বাংলাদেশে যখন আমরা কথা বলতেছি তখন গ্যাসের একটা তীব্র সংকট চলতেছে, এবং এলপিজির এটার কি সলিউশন কেউ বলতেছে। আমরা এই বিষয়ে আলাপ করব। আমরা এই জীবন ঘনিষ্ঠ বিষয়গুলিকে নিয়ে কথা না বলে বারবার করে ঘুরায় ফিরায় এটাকে একটা হর্স রেসের মতো দেখবো যে কোন ঘোড়ার জেতার সম্ভাবনা বেশি, ততদিন পর্যন্ত কিন্তু এই জিনিসগুলো অ্যাড্রেস হবে না, এবং মানুষের যে রাজনীতি বিমুখতা সেই রাজনৈতিক বিমুখতা কিন্তু বাড়বে। জি ধন্যবাদ। আমরা এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি চাইবো, বিরতির পর থাকছে বাকি আলোচনার সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24 চলছে মধ্যবর্তী ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন, আমি সরাসরি একটু যেতে চাই মিফতাহুল আপনার কাছে। একটু বলবেন যে এবারের যে নির্বাচনী জোট, সেই জোট আসলে কেমন হলো? প্রত্যেকটা নির্বাচনেই জোট হয়, এটা খুব স্বাভাবিক। বাংলাদেশ যেহেতু দ্বিদলীয় বৃত্তে অনেকদিন ছিল, তো এখনও দ্বিদলীয় বৃত্তের মধ্যেই ঘোরপাক খাচ্ছে, তো এখানে জোট হওয়াটা খুবই পজিটিভ সেন্স। প্রত্যেকের পলিটিক্যাল অ্যালাই খুঁজে নিয়েছে। আর 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটা সেক্টরে, সেটা হোক মিডিয়া, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, এরপরে মানে মিলিটারি অ্যান্ড সিভিল ব্যুরোক্রেসি, প্রত্যেকটা জায়গায় কিছু রেডিক্যাল চেঞ্জ চাইছিলাম, কিন্তু সেই রেডিক্যাল চেঞ্জগুলো আসে নাই। এটা সরকারের ব্যর্থতা। এবং এরপরে যে জাতীয় জুলাই সনদ হয়েছে, সেই জুলাই সনদেও একটা বড় দল যারা হচ্ছে বিশাল ভোট অফ ডিসেন্ট দিয়ে আমাদের রেডিক্যাল চেঞ্জের জায়গাগুলোকে বন্ধ করে দিয়েছে, এবং এমন কিছু পলিসি তারা নিয়ে আসছে যে পলিসিগুলো আসলে ইতিমধ্যেই শেখ হাসিনা নিয়ে ফেল করেছে। যদি খুবই স্পেসিফিক্যালি মেনশন করি, সেটা হচ্ছে যে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড কিংবা কৃষি কার্ড, এটা 2010-এ শেখ হাসিনা নিয়ে আসছিল। তার জন্য মানে দলীয় লোকজনদেরকে ইনস্টিটিউশনালি সুবিধা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সাধারণত এই ধরনের কার্ডগুলো ইন্ট্রোডিউস করা হয়। বাংলাদেশের জায়গাগুলোতে সোশ্যাল ওয়েলফেয়ার প্রত্যেকটা পলিসির ইমপ্লিমেন্টেশন খুবই বাজে। তো সেই জায়গা থেকে নতুন করে না ভেবে এই পুরনো বৃত্তে
ঘুরপাক খাওয়া থেকে আমাদেরকে মনে হয় সামনে থেকে নিয়ে আসতে হবে। জি ধন্যবাদ। আমার একটু আপনার কাছে আসতে চাই, একটু বলবেন যে একই বিষয় যে আসলে এবারে রাজনৈতিক লেভেল প্লেইং ফিল্ড কিরকম, স্পেশালি নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডটা আসলে কেমন এখন দেখছেন? ওই যে একটা কথা আছে না, যেমন গালটা তেমন থাপ্পড়টা, ভাই যা বলছে এটা উত্তর দেওয়ার জন্য যে সময় আপনি তো নাই, সেটা ওই যে মিলেমিশে ছিল ওরা আত্মীয়, হ্যাঁ ছাত্রলীগের সাথে ছিল, তো ওই ছাত্রলীগের বয়ান মুখস্থ করে খুঁজছে। বেগম খালেদা জিয়া এই দেশে অপবৃত্তি প্রচলন করেছিলেন, মেয়েদের শিক্ষার জন্য, নারী শিক্ষার জন্য তার যে অবদানগুলি ছিল, তখনও এক শ্রেণীর মানুষ বলছে যে এগুলি কিছু হবে না, রাষ্ট্রের টাকা অপচয় হবে, বেগম খালেদা জিয়া কি বাড়ি থেকে এনে দেবে নাকি। বিষয়টা হচ্ছে রাষ্ট্রের যে পলিসিগুলি, এই যে যত টাকা খরচ করুক না কেন, বয়স্ক ভাতার জন্য, বিধবা ভাতার জন্য, এটা কি বাপের বাড়ি থেকে আইনা দেয়? এটা তো রাষ্ট্রের যে সামাজিক নিরাপত্তা কার্যক্রমগুলি থাকে, রাষ্ট্রীয় কোষাগার থাকে, সেই জায়গা থেকে দেয়। আপনার একটা প্রপার প্ল্যান তৈরি করতে হবে যাতে এই টাকাটা অপচয় না হয় এবং দেশের নাগরিকরা ঠিক মতো পায়। আপনি এই যে দেশ গড়ার পরিকল্পনা, বিএনপি যে কথাগুলি বলছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলি এইটা কিভাবে আপনার এক্সিকিউট হবে, কোন কোন মানুষ পাবে কি, এর তো ডিটেলস বর্ণনা দেওয়া আছে। না জেনে না শুনে আপনি একটা ওই যে ফ্রেমিং এর মধ্যে নিয়ে আসে একদম আওয়ামী স্টাইলের বয়ান, ঠিক আছে, সেগুলি থেকে ওনাদেরকে বেরোয় আসতে হবে। নীতি কথা ওনারা অনেক বলে থাকেন। বিষয়টা হচ্ছে যে তরুণদের নিয়ে যেটা বলেছে, দেখেন যেদিন তারেক রহমান বাংলাদেশে আসছে, আমি খুব সংক্ষেপে বলি, সেই দিন যে লক্ষ লক্ষ মানুষ ছিল, সেই মানুষগুলির ভিতরে 80%-এর উপরে তরুণ ছিল। তারা কোন দেশের তরুণ? এই দেশের তরুণরাই। দেখা গেছে অনেকে শিবিরকে ক্যাম্পাসে ভোট দিচ্ছে, এখানে তারেক রহমানের দেখার জন্য আসছে, অথবা তারেক রহমানের জন্য পক্ষে থাকবে সেই জন্য আসছে। সুতরাং এই জাতীয় নির্বাচনে ওই মনে করেন ছাত্র সংসদে কি হয়েছে সেই অনুযায়ী এগুলি হবে না। বিএনপি যে স্পেসিফিক প্ল্যান আছে, একমাত্র বিএনপি যারা বলছে যে রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা কি কি কর্মসূচি করব, কি কি দেশ গড়ার পরিকল্পনা করব, তাদের দে হ্যাভ এ স্পেসিফিক প্ল্যান। ওনাদের কোনো প্ল্যান নাই, ওনাদের প্ল্যানই হচ্ছে পলিসি দিচ্ছে আর দিচ্ছেন ভাই, এখনো নির্বাচনে বাকি আছে 28 দিন। আপনারা তো 2 বছর দুই টাইম ক্ষমতায় ছিলেন, বাংলাদেশের মানুষ তো জানে আপনারা কি কি দিতে পারেন। সময় পাইছেন না, সুতরাং এই যে নিজস্ব পলিসি নিয়ে আসেন, আমাদের নিজস্ব policy আছে তো। নাই তো বলতে পারেন না পাবলিকের কেন সামনে নাই? কি আছে বলেন না, কেন না? কিছুই নাই। দুর্নীতি, কল্যাণ রাষ্ট্র, আরে প্রত্যেকটা ভাই এগুলো তো বিষয়ে বয়ান ভাই, পলিসি কি? আচ্ছা আচ্ছা কি নিয়ে কাজ করবো ভাই? আচ্ছা একটু কথা বলুন। প্রথম কথা হচ্ছে, আপনি যদি কল্যাণ রাষ্ট্রের পক্ষে কথা বলেন, তাহলে ফ্যামিলি কার্ড বা যে কোনো ধরনের ওয়েলফেয়ার প্রজেক্টের এই ধরনের ক্রিটিক করা ঠিক না। আমি বলছি welfare আমি তো শেষ করি, আমি তো শেষ করি। implementation নিয়ে কথা বলছি। Implementation সব দলীয় লোকরা পায়। ভাই পুরোপুরি আলাদা পৃথিবীর যে sector। একটু বলতে দেন, পৃথিবীর যে কোনো ওয়েলফেয়ার প্রোগ্রামে স্বজনপ্রীতি বা দুর্নীতির অভিযোগ করা যায়। এটা শুধু বাংলাদেশে না, একদম আমেরিকাতেও করা যায়, ইংল্যান্ডেও করা যায়। প্রশ্নটা হচ্ছে যে আপনার কি অন্য কোনো মেকানিজম আছে যার মধ্যে দিয়ে আরো বেটার আপনার যে ওয়েলফেয়ার, যেটা আরো বেটার মানে আপনার ওয়েলফেয়ারও হবে কিন্তু সেখানে জবাবদিহিতা আরো বেশি নিশ্চিত হবে, তাহলে সেই পলিসি নিয়ে কথা বলা উচিত। কারণ আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে ওয়েলফেয়ার নিয়ে আপনি যখন টেলিভিশনে এরকম একটা নেগেটিভ কথা বলেন, ওটা ওয়েলফেয়ার বিষয়ে একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হয় বলে আমার ধারণা। আপনি ইনস্টিটিউশনালাইজেশন ভাই, আপনি আমার পয়েন্টটাকে মানে বাজেভাবে ব্যাখ্যা করতে। আর আমি এক্স্যাক্টলি আপনি যা বলছেন তার উত্তর দিলাম, আমি আপনার পয়েন্ট বাজেভাবে ব্যাখ্যা করি না। আর একটা কথা যেটা খুব জরুরি, সেটা হচ্ছে জোট হবে, জোটের মাধ্যমে অনেক ছোট ছোট রাজনৈতিক দল অনেক হয়তো কি বলবো ডিসপ্রপোর্শনেট পাওয়ার পাবে। তবে জোটের রাজনীতিতে একটা জিনিস একটু চিন্তা করা দরকার, তারা তো আজকে জোট করছে এনসিপি এবং জামাত। এখন জামাতের 71-এর দায় এনসিপি নিবে কিনা, এনসিপির দুর্নীতির দায় জামাত নিবে কিনা, আমি এখানে বসে বলে দিতে পারি কেউ এই দায়গুলো নিবে না। এই মুহূর্তে বসে মিফতা হচ্ছে ইয়েকে বলছেন, আপনার আমান ভাইকে বলছেন যে আপনারা তো 2 টার্ম ক্ষমতা ছিলেন, 2001 থেকে 2006 কি বিএনপি একা ক্ষমতায় ছিল। সো ব্যাপারটা হচ্ছে এরকম, পলিটিক্যাল পার্টিগুলা যখন বিভিন্ন রকম কাজ করে তখন পরবর্তীতে তার যে দায়টা নেয় না, আমার মনে হয় বাংলাদেশের জনগণের জাস্ট এইটুকু মাথায় রেখে ভোটটা দেওয়া। আমি জাস্ট লাস্ট শেষ করে দিই, মেঘ দ্বারা কন্টিনিউয়াসলি একটা জিনিস দেয় যে 71-এ মানে যুদ্ধ হয়েছিল জামাত ইসলামী আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মানে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়েছিল পাকিস্তান আর্মি আর হইতেছে মুক্তিযোদ্ধাদের। না এটা বরগুদের শেখানো সারা বয়ান। দুনিয়ার সমস্ত দায় জামাত ইসলামের পক্ষে চাপাই দিতে হবে, কিন্তু শাহবাগের দায় তারা নেবে না। এই আর কি, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ তারা প্রতিষ্ঠা করবে, সেটার দায় তারা নেবে না। তারা ইসলামোফোব কালচার নিয়ে আসবে, সেটার দায় তারা নেবে না। কারণ তারা বাংলাদেশের সমস্ত মানুষের জন আকাঙ্ক্ষাকে মব বলে ট্যাগিং করে এক্সাইট করে দিয়ে দেবে, সেটার দায় তারা নেবে না। কিন্তু তাদেরকে দায় নিতে হবে কেন? এই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের নেতাদেরকে দিয়ে প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী এবং ছায়ানট গুড়ায়ে দেওয়ার ডাক দিয়ে তারপরের দিন সেটা দায় অস্বীকার করি না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আজকের মতো মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ এখানেই শেষ করছে। তারুণ্যের আরো অনেক আলোচনা থাকবে প্রতি রবি থেকে বৃহস্পতি রাত 9টা থেকে 10টা। সবাই সঙ্গেই থাকুন। শুভরাত্রি।